মণ্ডলী, আসসালামু আলাইকুম। দ্বৈত দর্শনের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। বর্তমান সময়ে বিশ্ব রাজনীতিতে একটি আলোচিত বিষয় হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ থেকে পালিয়ে রাশিয়ায় গিয়ে অবস্থান করা। আপনারা জানেন যে ২০১১ সাল থেকেই কিন্তু সিরিয়ায় একটি গৃহযুদ্ধ চলছিল, যেখানে কিন্তু অনেকগুলো আ যারা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী ছিলেন তারা কিন্তু এই সরকারের বিরোধিতা করছিলেন এবং আ এই যে বাশার আল আসাদ তিনি কিন্তু একজন স্বৈরশাসক ছিলেন এবং তার যিনি পিতা ছিলেন হাফিজ আল আসাদ তিনিও কিন্তু একজন স্বৈরশাসক ছিলেন। যারা কিন্তু ১৯৭১ সাল থেকে এই ২০২৪ সাল পর্যন্ত একটি পরিবারতান্ত্রিক স্বৈরশাসন সিরিয়াতে চালিয়ে এসেছেন। তো কিভাবে এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল এবং তাদের যে পরিবারের ইতিহাস এগুলো নিয়ে কিন্তু অনেকগুলো ডকুমেন্টারি আপনারা ইতিমধ্যেই আ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টেলিভিশনে হয়তোবা দেখেছেন। তো আমি সেই দিকে আলোচনা করব না। আমার আলোচনার মূল বিন্দু থাকবে এই যে সিরিয়ার আ এই যে আসাদ পরিবার তারা ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সিরিয়াতে যে আ স্বৈরশাসন যে চালিয়েছে এবং অপরদিকে আমরা যদি বাংলাদেশের কথা বলি তাহলে এই যে শেখ পরিবার যারা ছিলেন, বিশেষ করে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তার কন্যা আ শেখ হাসিনা, তারা ২ জনে বাংলাদেশে যে স্বৈরশাসন চালিয়েছে, এই ২ পরিবারের স্বৈরশাসনের বিস্তারিত তুলনামূলকভাবে আজকে আমরা আলোচনা করব। এবং মজার ব্যাপার হচ্ছে যে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে, তার পরবর্তী সময় থেকে আ আ শেখ মুজিব যখন ক্ষমতায় আসেন ১৯৭২ সাল থেকে তারপরে আ তিনি ক্ষমতায় ছিলেন কয়েক বছর। তারপর তাকে হত্যা করা হলো এবং এরপরেই যে তার কন্যা ২০০৯ সালে নির্বাচনে জয়ী হয়ে যে ক্ষমতায় আসছেন এবং দীর্ঘ ১৫ বছর যে একটি স্বৈর শাসন চালিয়েছে বাংলাদেশে এবং অবশেষে কিন্তু ২০২৪ সালে তাদেরও পতন হয়েছে এবং এই ২ পরিবারের এই যে একটা কমন বিষয় যে তাদের শুরুটা হয়েছিল ১৯৭১ সাল থেকে এবং শেষটা কিন্তু হয়েছে ২০২৪ সালে, যা কিন্তু আ সাধারণ মানুষজন কিন্তু দাবি করছেন। তো আমরা যদি একদম শুরু থেকে আসি তাহলে এই যে ২ টা পরিবার, এই পরিবারে আসলে আ এই যে ক্ষমতায় আসা যে উত্থান, সেই উত্থানটা আসলে কিভাবে হলো? তো একটা বিষয় ১ম এই বলতে হবে যে সিরিয়ায় হচ্ছে আমরা যারা মুসলিম রয়েছি, তো মুসলিমদের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে, অর্থাৎ নিজেদেরকে মতাদর্শ অনুযায়ী তারা নিজেদেরকে কয়েকটি ভাগে ভাগ করে রয়েছেন। একটি হচ্ছে সুন্নি, আরেকটি হচ্ছে শিয়া। তো সুন্নি যারা রয়েছেন সিরিয়াতে আ ৭০ থেকে ৭৫% হচ্ছে আপনার আ সুন্নি মতাদর্শের মুসলিম এবং শিয়া হচ্ছে ১০ থেকে ১৫%। আবার শিয়ার মধ্যে আরেকটি মতাদর্শ ছিল, সেটি হচ্ছে আলাওয়াইট। এই যে আলাওয়াইট এই যে মতাদর্শে যারা বিশ্বাসী ছিলেন, সেই মতাদর্শে বিশ্বাসী এই যে আ বাশার আল আসাদ তাদের পরিবার কিন্তু এই গোষ্ঠী থেকে বিলং করতেন। তো এইটা ছিল মূলত হচ্ছে মূল কারণ। ১৯৭১ সালে হাফিজ আল আসাদ, যিনি হচ্ছে বাশার আল আসাদের পিতা, তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন এবং একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আ বাথ পার্টির নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করেন ১৯৭১ সালে। তো সেখান থেকে তার পিতা কিন্তু সিরিয়াতে আ শাসন চালিয়ে আসছিলেন। তিনি আসলে ক্ষমতায় আসার পরে কি কাজগুলো করেছিলেন, আগে সেগুলো আলোচনা করি। এরপরে আমরা শেখ পরিবারের দিকে আসবো। তো তিনি যখন ক্ষমতায় আসলেন একটি অভ্যুত্থানে বা যেটাকে আমরা কু বলতে পারি। আ যেহেতু তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন। তো এবং এরপরে আসার পরে তিনি বেশ কয়েকটি কাজ করেন। একটা হচ্ছে যে তিনি একদম সম্পূর্ণ সিরিয়া জুড়ে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে তিনি সামরিক এবং গোয়েন্দা শক্তির উপর নির্ভর করে তার এই যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু পরিচালনা করেছেন এবং এটি মনে রাখবেন যে তিনি এই যে যারা হচ্ছে সামরিক বাহিনী ছিল বা গোয়েন্দা যারা ছিল, এই যে সামরিক বাহিনী যারা মূলত তাদেরকে কিন্তু তিনি তার এই ক্ষমতা টিকিয়ে রাখতে কিন্তু তিনি কাজে লাগিয়েছিলেন। এরপরে আরো কিছু কাজ করেছেন, যেমন হচ্ছে বিরোধী দলীয় যারা ছিল, অর্থাৎ তার দল বাদে বাকি যারা ছিল তাদের আ রাজনীতি তিনি হচ্ছে একেবারে বলতে পারেন যে নিষিদ্ধর মতো করে দেয় এবং তার বিরুদ্ধে যদি
কেউ কোনো ধরনের কথা বলতো বা কোনো ধরনের আন্দোলন করতো তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হতো। এবং সিরিয়ার সাধারণ মানুষ যারা ছিল তারা কিন্তু এই যে হাফিজ আল আসাদ তার এই যে স্বৈরশাসন ছিল এই সময়টাতে কিন্তু খুবই অত্যাচার হয়েছে এবং বহু মানুষকে কিন্তু আ বাংলাদেশে যেরকম বলা হচ্ছিল যে আয়নাঘর নামক একটি কারাগার রয়েছে যেখানে বিরোধী যারা মতাদর্শে বিশ্বাসী বা বিরোধী দলের ছিল আ তাদের অনেককেই কিন্তু সেখানে গুম করে রাখা হয়েছিল। সেরকম এই হাফিজ আল আসাদেরও একটি গুপ্ত কারাগার ছিল এবং জানা গিয়েছে যে একজন ব্যক্তি আ যিনি হচ্ছে বিমান বাহিনীতে ছিলেন সিরিয়ার, তিনি কোনো একটা জায়গায় হচ্ছে এয়ার স্ট্রাইক আ আ করবেন না বলে জানিয়েছিলেন বলে তাকে ৪১ বছর ধরে সেই গুপ্ত কারাগারে থাকতে হয়। এছাড়াও আরো বহু মানুষ তার যখন শাসন ছিল সেই সময় তাদেরকে আ এই গুম করে রাখা হয়েছিল গুপ্ত কারাগারে এবং এই যারা আসলে গুপ্ত কারাগারে ছিলেন, এই হাফিজ আল আসাদ যখন মারা যান, তখন কিন্তু আ এই খবরটা কিন্তু সেই কারাগারে যারা বন্দী ছিলেন তারা কিন্তু জানতেন না। তারা মুক্তি হওয়ার পরে অর্থাৎ এই যে ৮ ডিসেম্বর ২০২৪ সালে তারা যে মুক্তি পেলেন তারপরে কিন্তু তারা এই বিষয়টি জানতে পেরেছিলেন। তো হাফিজ আল আসাদ মূলত একজন স্বৈরশাসক ছিলেন। আ এবং স্বৈরশাসকরা আসলে কি করে যে যারা নিউজ মিডিয়া রয়েছে তাদেরকে নিজেদের দখল রাখে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা বাহিনী রয়েছেন তাদেরকে নিজের দখলে রাখে। এছাড়াও বিরোধী দলীয় যারা মতাদর্শে যারা বিশ্বাস করেন তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেন। সাধারণ মানুষকে কোন ধরনের মতামতের সুবিধা দেন না। এই বিষয়গুলো কিন্তু হাফিজ আল আসাদ ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত করে আসছিলেন এবং ২০০০ সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। ওকে, এবার আমরা শেখ পরিবারের কাছে যাই। যে শেখ পরিবারের আসলে উত্থানটা আসলে কিভাবে হলো? তো শেখ মুজিবুর রহমান তো ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন এবং আ যখন ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশে, তারপরে সেই সময় যেহেতু তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তারপরে যখন তিনি আ বাংলাদেশে আসলেন ১৯৭২ সালে তিনি প্রধানমন্ত্রীর যে পদ, সেই পদ গ্রহণ করলেন। এরপরে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কিন্তু তিনি ক্ষমতায় ছিলেন। এখন তিনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে ১৯৭৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন এবং আ যেটাকে আমরা বাকশাল নামে আমরা সবাই জানি এবং এটার মূল বিষয় হচ্ছে যে শুধুমাত্র আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল থাকবে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল তারা রাজনীতি করতে পারবেন না। দেখুন, শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সাল পর্যন্ত তার যে ভূমিকা ছিল, সেটি কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর ছিল এবং বাংলাদেশের মানুষ কিন্তু তাকে ভালোবাসতেন। কিন্তু তিনি ক্ষমতায় অর্থাৎ ১৯৭২ সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি যে কর্মকান্ডগুলো করেছেন, তার প্রতি কিন্তু মানুষ খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। তিনি কি করেছিলেন? তিনিও একইভাবে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা তিনি সংকুচিত করেছিলেন। বিরোধী দল যেরকমটা বলছিলাম যে বাকশাল প্রতিষ্ঠা করে তিনি এই যে স্বৈরশাসন যে কায়েম করতে চেয়েছিলেন, শুধুমাত্র তার দল আওয়ামী লীগকে তিনি রেখে বাকি দলগুলোকে তিনি ব্যান্ড করে দিতে চেয়েছিলেন। সেটা কিন্তু তিনি করেছেন। বিরোধী দলীয় মতাদর্শকে তিনি হচ্ছে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এছাড়াও ১৯৭৪ সালে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু খুবই বড় একটি দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষের কারণ ছিল যে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ, বন্যা, খরাসহ ইত্যাদি। এই সময়টায় যখন শেখ মুজিব তিনি তো ক্ষমতায় ছিলেন। আ তার দায়িত্ব কি ছিল যে এই দুর্ভিক্ষ যখন চলছিল সেই সময়টায় দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে তিনি কিন্তু আসলে ব্যর্থ হন এবং আ সেই সময় সৈয়দ ফারুক রহমান নামের একজন অনেকে বলেন এই যে তার হচ্ছে সেই সময়টা বিয়ে হয়েছিল এবং আ অনেক জায়গায় আমি দেখেছি যে সেখানে বলা হচ্ছে যে মুজিব পুত্র, আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে মুজিব ভাতিজা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ভাতিজা। এই ভাতিজার বিয়ে ১৯৭৪ সালে হয় এবং সেই সময় কিন্তু খুবই জাঁকজমকপূর্ণভাবে তার বিয়েটা আসলে করানো হয়েছিল এবং মানুষজন আরো বেশি ক্ষুব্ধ হয়েছিল কিন্তু এই কারণেই যে যেখানে বাংলাদেশের আ মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বাংলাদেশে একটি দুর্ভিক্ষ চলছে, সেই সময় আ শেখ মুজিবুর রহমান তিনি ক্ষমতায় থেকে তিনি তার দায়িত্ব পালন না করে দায়িত্বে ব্যর্থ হয়ে কিভাবে তার পরিবারের একজনের এত জাঁকজমকপূর্ণভাবে বিবাহ দেন। সেই কারণে কিন্তু মানুষজন খুবই ক্ষুব্ধ ছিল এবং বিশেষ করে যারা আ বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন, তাদেরও কিন্তু অনেকেই কিন্তু সেই সময় শেখ মুজিবুর এর এই যে সকল কর্মকাণ্ড, সেই সকল কর্মকাণ্ডের প্রতি কিন্তু খুবই ক্ষুব্ধ ছিল এবং তিনি আসলে যে স্বৈরশাসন যে কায়েম করতে যাচ্ছিলেন, সেটিও কিন্তু পূর্বাভাস কিন্তু সকলে পেয়ে গিয়েছিলেন এবং যার কারণে কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাকে সপরিবারে কিন্তু আ হত্যা করা হয়।
অর্থাৎ এখানে শেখ মুজিবুর রহমানের জীবনী আমরা জানলাম এবং এর আগে আমরা বলছিলাম যে হাফিজ আল আসাদের যে ক্ষমতা ছিল যে কয়েকটি বছর, তার যে স্বৈরশাসন ছিল সেটিও আমরা জানলাম। এবার দেখি যে তারপরে আসলে কি হয়? যখন এই যে হাফিজ আল আসাদ আ এই আসাদ পরিবারের কাছে যদি আমরা আসি, হাফিজ আল আসাদ যখন ২০০০ সালে মারা গেলেন, তো তার পুত্র ছিল বাশার আল আসাদ এবং বাশার আল আসাদ আ শিক্ষিত একজন আ পুরুষ বলেন বা যুবক ছিল। তিনি আ আ ডাক্তার ছিলেন এবং চিকিৎসক ছিলেন। তো মানুষজন ভেবেছিল যে বাশার আল আসাদ যেহেতু ক্ষমতায় আসে তাহলে হয়তোবা মানুষজনের প্রতি এই যে অত্যাচার হতো সাধারণ জনগণের প্রতি বা এই যে একটা স্বৈরশাসন সিরিয়াতে চলছে সেটা হয়তোবা বন্ধ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় সিরিয়ান যারা বাহির ছিলেন তাদের কিন্তু ভাগ্যটা খুবই খারাপ ছিল। বাশার আল আসাদ ক্ষমতায় আসার পর কিন্তু তিনি তার পিতার থেকেও জঘন্যতম কাজগুলো তিনি সেই সময় করেছেন। সেই সময়ে আ যারা সাধারণ জনগণ ছিল, আপনারা জানেন যে সিরিয়াতে কিন্তু আসলে আ দারিদ্র্য সীমা সেটি কিন্তু অনেক নিচে এবং সেখানকার যে অবকাঠামোমূলক উন্নয়ন বলেন বা অন্যান্য যে বিষয়গুলো বলেন সেগুলো কিন্তু খুবই নিম্নমানের ছিল এবং এই বাশার আল আসাদ ক্ষমতায় আসার পর কিন্তু বিরোধী যারা ছিল তাদের দমন-পীড়ন, সাধারণ মানুষের বাক স্বাধীনতা কিন্তু কেড়ে নিয়েছিল। আরো বেশিভাবে তার পিতার থেকেও বেশি। এর ফলে যেটি হয় যে আপনারা জানেন যে আরব স্প্রিং হয়তোবা আপনারা শুনেছেন এবং আরব স্প্রিং যেটি হয়েছিল ২০১০ সালে। তো ২০১০ সালের দিকে তিউনেশিয়া, মিশর, লিবিয়া, ইয়ামিন বা এই যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু আসলে স্বৈরশাসন চলছিল এবং এই দেশগুলোতে আ তাদের যে জনগণ ছিল তারা কিন্তু আসলে আন্দোলন করে এবং এই দেশগুলোতে তিউনেশিয়া, মিশর, লিবিয়া এই যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু ২০১১ সালের দিকে আপনার স্বৈরশাসক যারা ছিলেন যেমন তিউনিসিয়ার যিনি প্রেসিডেন্ট জিন আল আবিদিন আ তিনি কিন্তু ক্ষমতাচ্যুত হন ২০১১ সালে। এছাড়াও মিশরের হচ্ছে ২০১১ সালে আ পদত্যাগ করতে হয় মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে। তাছাড়াও লিবিয়ায় হচ্ছে আ গাদ্দাফির ৪২ বছরের শাসন কিন্তু সেই সময় বিদ্রোহীদের কারণে আসলে আ ক্ষমতাচ্যুত হন এবং বিদ্রোহীদের হাতেই কিন্তু তিনি নিহত হন। এবং এই ঘটনাগুলো যখন আসলে ঘটছিল তখন কিন্তু বাশার আল আসাদ খুবই ভীত হয়ে পড়েন এবং ভীত হওয়ার কারণে বিষয়ে যেটা হয় যে তিনি আরো বেশি কড়াকড়ি করা শুরু করেন এবং ২০১১ সালে একটি ঘটনা ঘটে সেটি হচ্ছে আ দক্ষিণ সিরিয়ার আ দারা শহরের মাওয়াইয়া সাইয়াস নেহর একজন ১৪ বছরের একজন কিশোর আ বা শিশুও বলতে পারেন। তো তারা এবং তিনি এবং তার কিছু বন্ধুরা মিলে তাদের হচ্ছে স্কুলের দেয়ালগুলোতে বা আশেপাশের দেয়ালগুলোতে এই যে সিরিয়ায় তখন হচ্ছে মানুষজনের আসলে বিভিন্ন ধরনের সমস্যা চলছিল। যেমন সেই সময় ৮০% আসলে কৃষি জমি অকেজো হয়ে পড়েছিল। মানুষজন আসলে খাবার পেত না এবং আর্থিকভাবে খুবই নিম্নমানের অবস্থায় চলে গিয়েছিল। তো মানুষজন আসলে এই জিনিসগুলোর যখন দেখলো যে অন্যান্য আশেপাশের দেশগুলোতে যখন আসলে স্বৈরশাসনের পতন ঘটলো, তখন কিন্তু এই দেশের মানুষও এটি নিয়ে একটু আওয়াজ তোলা শুরু করলো এবং এই যে স্কুল ছাত্র যারা ছিল এবং আমরা কি দেখেছি যে এই যে ২৪শে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হলো, তখন কিন্তু ছাত্ররা বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু এটির নেতৃত্ব দিয়েছিল এবং তারা কিন্তু দেওয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিটি করেছে। তো সেখানে কিন্তু তারা নিজেদের নামগুলো লিখে রেখেছে। তো ঠিক একইভাবে সিরিয়াতেও এই ছাত্ররা তারা হচ্ছে গ্রাফিটি করে, বিভিন্ন লেখা লিখে আরবি ভাষায়। সেখানে ১৪ বছরের একজন কিশোর তিনি আসলে লিখেছিলেন যে, "এবার আপনার পালা ডাক্তার" আরবিতে লিখেছিলেন এবং এই কথাটিই কিন্তু যারা বাশার আল আসাদের গোয়েন্দা যারা ছিল, তারা কিন্তু আসলে এই লেখাটি দেখতে পায় এবং সেই যে ১৪ বছরের যে কিশোর ছিল তাকে কিন্তু আসলে আ খুঁজতে শুরু করে। তাকে না পেয়ে অন্যান্য গ্রাফিটি গুলোতে বাকিদের যাদের নাম লিখা ছিল সেই নাম ধরে অন্যদেরকে খুঁজে বের করে। এরপরে এই কিশোরকে খুঁজে বের করে তাদেরকে আ বন্দী করে ফেলে এবং এই যে মোট ১৫ জন হচ্ছে কিশোরকে সেই সময় বন্দী করা হয়েছিল। তাদেরকে কয়েক সপ্তাহ ধরে অমানবিক নির্যাতন করা হয়। তাদেরকে উলঙ্গ করে তাদেরকে কারেন্টের শক দেওয়া হয়। এছাড়া আরো যত রকমের আ আ অমানবিক নির্যাতন রয়েছে সেগুলো কিন্তু করা হয়। এবং এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। এই যে কিশোররা তারা যে কাজটি করেছিল সেটিকে যদি আ
এই যে বাশার আল আসাদ তিনি যদি এই ঘটনাকে এত বড় না করতেন, তাহলে কিন্তু ২০১১ সালে সিরিয়ায় কিন্তু এই গৃহযুদ্ধটি শুরু হতো না। এখন এরপরে কি হয় যে যখন আসলে এই ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, তখন সাধারণ মানুষ এটির প্রতিবাদ জানায়। এরপরে আ সেই সময় যারা আসলে তাদের পিতামাতা ছিলেন, তাদেরকে একটি কথা বলা হয়েছিল যে, "তোমরা আ এই সন্তানদের কথা ভুলে যাও, নতুন সন্তান জন্ম দাও এবং তোমাদের স্ত্রীরা যদি সেটি না করতে পারে, তাহলে তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দাও।" এবং এই কথা বলার ফলে কিন্তু মানুষজন আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। যাই হোক, তারপরে এই শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া হলেও যখন তাদের পিতামাতা বা সাধারণ মানুষজন দেখল যে তাদেরকে আসলে কি ধরনের অমানবিক নির্যাতন করা হয়েছে, তখন কিন্তু তারা আরো বেশি ক্ষুব্ধ হয় এবং সিরিয়াতে কিন্তু আন্দোলনের জোয়ার কিন্তু শুরু হয়। সেখানে আ এই বাশার আল আসাদ তার যে বাহিনী ছিল তাদেরকে দিয়ে কিন্তু আসলে বিভিন্ন মানুষদেরকে হত্যা করে সেই আন্দোলনকারীদের, এবং তারপরে কিন্তু আ যে যারা আসলে বিদ্রোহী যারা ছিল গোষ্ঠী, তারা কিন্তু আ বিভিন্ন গ্রুপ সেখানে তৈরি হয় এবং সেই দেশে কিন্তু একটি গৃহযুদ্ধ শুরু হয়। তো এইটি গেল মূলত হচ্ছে আ আসাদ পরিবারের ঘটনা, যে তখন ২০১১ সালে যখন আসলে এই বিদ্রোহগুলো শুরু হলো এবং তারপরে এই যে আজ ২০২৪ সাল, সেই ২৪ সালে এসে কিন্তু এই আসাদ পরিবারে আসলে পতন হলো। এবারে আমরা যদি বাংলাদেশের কথায় আসি, ২০০৯ সালে আ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যখন আ ক্ষমতায় আসলেন প্রধানমন্ত্রী হিসেবে, তখন আসলে তিনি কি কাজগুলো করেছেন? আমরা বিডিআর বিদ্রোহের নামে আমরা যে আ গণহত্যা যেটি আসলে চালানো হয়েছিল এবং যেটিকে বিডিআর বিদ্রোহ নামে চালিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনা দেখতে পেলাম। আমরা আ শাপলা চত্বরে আসলে আ এই ২০১৩ সালে যে যারা মুসলিম সম্প্রদায়ের বলতে পারেন, যারা জামাতে ইসলাম বা হেফাজতে, তাদের যারা কর্মীরা সেদিন সেখানে ছিলেন, সেই মানুষদের উপরে কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দিয়ে চারদিক থেকে কিন্তু গুলিবর্ষণ করে আম মানুষদেরকে হত্যা করা হয়েছিল। এই যে একটা গণহত্যা। ২০১৮ সালে যেটি হয়েছে কিন্তু, যখন কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেই সময় কিন্তু ছাত্রদেরকে বিভিন্নভাবে দমন-পীড়ন করা হয়েছিল এবং এই ১৫ বছরে আমরা কি দেখেছি যে বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না। বিচার বিভাগ, আইন বিভাগ সমস্ত কিছুই কিন্তু এই শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও আমরা দেখেছি যারা আসলে বিরোধী দলে ছিলেন, বিশেষ করে জামাত এবং আ শিবিরের যারা ছিলেন, তাদেরকে কিভাবে আসলে গুম করা হয়েছে, তাদেরকে ট্যাগ দিয়ে আসলে আ মারা হয়েছে যে কেউ যদি শিবির করে মানে সে খারাপ, তাকে হত্যা করাটা আপনার জন্য জায়েজ হয়ে যায়, তাকে আপনি চাইলেই মারতে পারেন। এই ধরনের একটা বিষয় কিন্তু ছিল। এবং বিরোধী দলীয় যারা ছিল তাদেরকে কিন্তু এই যে আপনার গুম করে আয়নাঘরে নিয়ে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি। এরপরে সর্বশেষ কি হলো? যখন এই যে ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, সেখানেও কিন্তু শেখ এই যে সরকারি দলটি ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন ছিল, ছাত্রলীগ, যুবলীগ সহ, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সাধারণ ছাত্রদেরকে হামলা করলো, হত্যা করলো এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা আসলে সদস্য ছিলেন, বিশেষ করে পুলিশ, তাদেরকে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এই শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে রেখেছিলেন। যে কারণে কিন্তু তারা কিন্তু বাধ্য হয়েই এই অর্ডারটি মানে, এবং আমরা দেখি যে আসলে কিভাবে ছাত্রদেরকে হত্যা করা হয় এবং বাংলাদেশে এই জুলাই আগস্টে কিন্তু একটি গণ-অভ্যুত্থান হয় এবং সেই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু এই যে স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়। অর্থাৎ এখান থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারি। সেটি হচ্ছে যে প্রত্যেকটি স্বৈরশাসক তারা কয়েকটা জিনিস ফলো করে স্বৈরশাসক হয়ে ওঠে। প্রথমত একটা হচ্ছে যে তারা যখন ক্ষমতায় যায়, তারা আইন-শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরকে ব্যবহার করে। এরপরে বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপরে সে দেশের গণমাধ্যমকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপরে ৪ নাম্বার হচ্ছে যারা বিরোধী দলীয় যারা রয়েছেন, তাদেরকে কিন্তু দমন-পীড়ন করা শুরু করে। এবং তাদের প্রত্যেকের একটা বিষয় থাকে যে তারা নির্দিষ্ট একটি আদর্শকে বিশ্বাস করে এবং সেই আদর্শকে অন্যান্য সাধারণ যে জনগণ রয়েছে তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেটি আমরা এই শেখ পরিবারের ক্ষেত্রেও দেখেছি এবং যেটি আমরা এই যে আসাদ পরিবার, সেই আসাদ পরিবারের দিকেও দেখলাম। এবং সর্বশেষ আসলে কি হলো? তাদের যে পতন, সেই পতনের সময় কিন্তু তাদের একই রকমের ভুল হয়েছে। আমরা যদি দেখি এই যে ২০১১ সালে যে ১৪ বছরের যে কিশোরকে আসলে আ সহ অন্যান্য যে মোট ১৫ জনকে যে নিয়ে গিয়ে এই যে নির্যাতনটি করা হয়েছিল, সেখান থেকেই কিন্তু মূলত এই যে গৃহযুদ্ধ সেটি কিন্তু সূচনা ঘটে। আবার আপনি যদি ২৪ এ এসে দেখেন, শেখ হাসিনার আমলে কি হলো? ১৭ বছরের ফায়াজ নামের একজন কিশোরকে আ তাকে এমন একটি মামলায় ফাঁসানো হয় যেখানে তার কোনো সম্পৃক্ততাই ছিল না। এরপরে তাকে
দড়ি দিয়ে হাত বেঁধে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। যেখানে আমরা বর্তমান সময়ে দেখছি যে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী ছিলেন তাদেরকে কি সুন্দর করে লাইন করিয়ে কত সুন্দরভাবে আপ্যায়ন করা হচ্ছে আদালতে। অথচ ১৭ বছরের একজন কিশোরকে এই জুলাইয়ে কিভাবে আ আদালতে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ যেখানে তাদের ক্ষমতায় থাকা আসলে কি ছিল? যে তারা যদি নমনীয়তা হতেন বা নমনীয় হতেন সাধারণ মানুষের প্রতি তাহলে কিন্তু এই পতনটি হতো না। কিন্তু তারা নমনীয় না হয়ে তারা আরো বেশি কঠোর হয়েছেন। যে কারণে কিন্তু এই স্বৈরশাসকদের পতনগুলো হয়ে থাকে এবং শুধুমাত্র বাংলাদেশ কিংবা সিরিয়া নয়, প্রত্যেকটি দেশেই যারা স্বৈরশাসক হন তারা এই যে ৪ টা আ বিষয়ের কথা বলছিলাম, এই ৪ টা বিষয়কে নিয়ন্ত্রণ করে তারা স্বৈরশাসক হিসেবে গড়ে ওঠেন এবং তাদের পতনটাও কিন্তু ঠিক একইভাবে হয়। তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে সিরিয়াতে যে গৃহযুদ্ধ হয়েছে, কয়েক হাজার মানুষ মারা গিয়েছে, সেখানে কয়েক হাজার মানুষকে গুম করা হয়েছে, গোপন কারাগারে পাঠানো হয়েছে। সেখানে যে অর্থনৈতিক যে করুণ অবস্থা, সেই জায়গায় কিন্তু বাংলাদেশকে আসলে যেতে হয়নি। সাধারণ মানুষকে কিন্তু হাতে অস্ত্র তুলতে হয়নি। আ শুধুমাত্র গণ আন্দোলনের মাধ্যমে এবং একতার মাধ্যমেই কিন্তু এই স্বৈরাচারকে পতন করানো সম্ভব হয়েছে।